নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আজকে আমরা কল্পা থেকে 210 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাব কাজা। পথের মধ্যেই দেখে নেব নাকো, তাবো, হিমালয়ান মমি এবং আরও অনেক আকর্ষণীয় স্থান, বিশেষ করে মুনল্যান্ড। চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে আসুন। সতলুজ নদীকে পাশে নিয়ে ভয়ঙ্কর সুন্দর এই হিমাচল প্রদেশের অপরূপ শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পোয়ের দিকে। আমাদের প্ল্যান আছে পোতে ব্রেকফাস্ট সেরে নেব, তারপর আবার যাত্রা শুরু করব নাকো ভিলেজের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর কোথায় পাবেন? শুধুমাত্র হিমাচল প্রদেশ ছাড়া আর কোথায় পাওয়া সম্ভব বলুন? তাই আমাদের এত দূর থেকে, সুদূর কলকাতা থেকে ছুটে আসা এই হিমাচল প্রদেশে, এই পাহাড়ের টানে, এই পর্বতের টানে। ও হ্যাঁ, প্রসঙ্গত আপনাদের বলে রাখি, এত বড় যে ট্যুরে আমরা কিন্তু কোথাও আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি। এই ভরা সিজনে আমরা বেরিয়ে পড়েছি শুধুমাত্র একজন গাড়ি ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে। সেটা হলো আমাদের এই প্রকাশ ভাইয়া। ওনার সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে প্রতিদিন আমরা যেখানে স্টে করব সেখানে গিয়ে অন দ্য স্পট হোটেল ঠিক করে নেব, এবং সেই হিসেবে আমরা পুরো সমগ্র হিমাচল প্রদেশের ট্যুরটা করি। তাতে কোনো রকম সমস্যা হয়নি। আপনারাও কিন্তু এরকম অ্যাডভেঞ্চার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনাদের গাড়ি ঠিকঠাক করে নিতে হবে। আমরা এখন পোয়ের দিকে এগিয়ে চলেছি, আর 2-3 কিলোমিটার বাকি আছে পো পৌঁছাতে। কারণ বর্ডার খুব কাছাকাছি এখান থেকে, চীনের বর্ডার খুব কাছে এখান থেকে, এলএসি কাছেই রয়েছে। ओह दारुण दारुण, मतलब अच्छा है, बहुत बढ़िया है। की रास्ता दारुण दारुण। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমাদের সঙ্গে এই রোড ট্রিপ? বিশ্বাস করুন, যখন এই রোডে যাচ্ছিলাম এক মুহূর্ত চোখের পাতা এক করতে পারিনি। একবার মনে হচ্ছে গাড়ির উপর পাথর ভেঙে পড়বে, আবার একবার মনে হচ্ছে গাড়ি যদি খাদে চলে যায় তাহলে চিহ্নটুকুও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সর্বোপরি প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য এই সব ভাবনাগুলো থেকে মনকে অন্যদিকে চালিত করল।
ডুবে গেলাম হিমাচল প্রদেশের সৌন্দর্যে। এখন আমরা আছি নাকো ভিলেজে। নাকো ভিলেজে ইউকো ব্যাংক দেখতে পাচ্ছি এখানে। নাকো ভিলেজের ভেতর দিয়ে আমরা চলেছি এখন। এই নাকো ভিলেজ। নাকো ভিলেজটি একটি ছোট্ট গ্রাম। এখানে অল্প কিছু মানুষ ঘরবাড়ি নিয়ে এই জনবসতি গড়ে উঠেছে। এখানে দেখতে পেলাম একটি ছোট্ট লেক এবং গাছ ভর্তি আপেল ফুল। কাজার দিকে মনে হচ্ছে প্রচুর মেঘ করেছে। নাকো ভিলেজের সদ্য প্রস্ফুটিত আপেল গাছকে এবং নাকো লেককে বিদায় জানিয়ে আমরা এসে উপস্থিত হলাম আরও একটি আকর্ষণীয় স্থানে। সেটি হলো হিমাচল প্রদেশের মুনল্যান্ড, যেখানে চাঁদের মতো ভূমিরূপ দেখতে পাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছেছি তাবো যাওয়ার পথে, স্পিতি ভ্যালি যাওয়ার পথে মুনল্যান্ড বলে একটা জায়গা, যেখানে পুরো চাঁদের মতো ভূমিরূপ দেখতে পাওয়া যায়। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি বন্ধুরা, এক মুহূর্তে মনে হচ্ছে না আমরা লাদাখে চলে এসেছি? আমাদেরও তাই মনে হয়েছিল, কিন্তু সত্যি কথা এটাই, লাদাখেও যেমন মুনল্যান্ড দেখতে পাওয়া যায়, এই হিমাচল প্রদেশেও চাঁদের মতো ভূমিরূপ এখানেও দেখতে পাওয়া যায়। আপনাদের কিন্তু গুলিয়ে যেতে পারে। আমরা অ্যাকচুয়ালি এসে গেছি যেটা হচ্ছে কোল্ড ডেজার্ট, এটাকে বলা হয় শীতল মরুভূমি। যেমন ঠান্ডা তেমন কিন্তু কোনো গাছপালা নেই, শুধু বালি, পাথর, নুড়ি এইসব। এই শীতল মরুভূমির বুকে গাছপালা কম থাকার জন্য অক্সিজেনের মাত্রা অনেক কম, অর্থাৎ অক্সিজেন স্কেয়ারসিটি রয়েছে। এর জন্য আপনারা আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে যাবেন। পারলে সঙ্গে করে পোর্টেবল যে অক্সিজেন সিলিন্ডারগুলো হয় ওইগুলো নিয়ে যাবেন, ইমার্জেন্সিতে কাজে আসতে পারে। ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়লেও পিকুর চোখকে ফাঁকি দিতে পারিনি এই গিউ ভিলেজের মমির সাইনবোর্ড। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি ঘুরিয়ে চললাম গিউ ভিলেজের দিকে। এখন আমরা চলেছি গিউ ভিলেজের দিকে, যেখানে 500 বছরের মমি দেখতে পাওয়া যায়, মমি প্রিজার্ভ করে রাখা আছে। এখানে অক্সিজেনের মাত্রা অনেক কম, তেমনই চরম ঠান্ডা, মাইনাস টেম্পারেচার থাকে। আপনাদের একটা সাজেশন দিয়ে রাখি, এখানে ভুলেও কিন্তু গাড়ি অফ করে রাখবেন না। গাড়ি নিয়ে গিয়ে পার্কিংয়ে অবশ্যই স্টার্ট দিয়ে রাখবেন, নাহলে কিন্তু গাড়ি স্টার্ট নাও নিতে পারে। দিল্লি থেকে আগত এক দম্পতি এরকম বিপদে পড়েছিলেন, তাদের নিজস্ব গাড়ি নিয়ে এসেছিলেন। ওনাদের আমরা লিফট দিই এবং আবার পেছন দিকে 4 কিলোমিটার গিয়ে আমরা ওনাদের মিলিটারি ক্যাম্পে ওনাদের পৌঁছে দিই। এই হলো প্রায় 500 বছরের পুরনো হিমালয়ান মমি, যা এই গিউ ভিলেজে সংরক্ষিত করে রাখা আছে, তাও আবার কোনো রকম মেডিসিন বা কেমিক্যালস ছাড়া। গিউ ভিলেজের মধ্য দিয়ে ফেরার সময় দেখতে পেলাম সদ্য প্রস্ফুটিত আপেলের ফুল ভর্তি আপেল বাগান। এটা আপেলের ফুল ধরেছে, সারানের দিকে লাল লাল আপেল ধরেছে, কোথাও আবার কল্পার দিকে ছোট্ট ছোট্ট আপেল, আবার জিউতে আপেলের ফুল এসছে। অদ্ভুত হিমাচল প্রদেশ, এক এক জায়গায় এক এক রকম ওয়েদার। গিউ ভিলেজে হিমালয়ান মামি দেখার পর আমাদের আবার পথ চলা শুরু হলো তাবোর দিকে। তাবো গ্রামে প্রবেশ করছি। গিউ ভিলেজ থেকে প্রায় 30 কিলোমিটার পথ জার্নি করে আমরা এসে পৌঁছালাম তাবো ভিলেজ, অর্থাৎ তাবো মোনাস্ট্রি দেখার জন্য, যা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো মোনাস্ট্রি। সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। আমরা এখন রয়েছি তাবো মোনাস্ট্রি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো মোনাস্ট্রি, যেটা মাটির তৈরি মোনাস্ট্রি, সেটা এখনো রয়েছে এখানে। এখানেই একমাত্র দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো, চলো যাওয়া যাক ভেতরে। তাবো মোনাস্ট্রি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে পবিত্র বৌদ্ধ স্থানগুলোর মধ্যে একটি।
তাবো মঠটি হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত। এটি একটি প্রত্যন্ত এবং রুক্ষ অঞ্চল, যেটিকে প্রায়শই ভারতের ছোট্ট তিব্বত বলা হয়। এটি 9টি মন্দির, 4টি স্তূপা এবং 23টি চোরটেন বা স্তূপ এবং অন্যান্য বিভিন্ন ভবনের একটি কমপ্লেক্স, যা 6300 বর্গমিটারেরও বেশি বিস্তৃত। এটি 996 খ্রিস্টাব্দে রিনচেং জাংপো, একজন কিংবদন্তি তিব্বতী অনুবাদক এবং পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি তিব্বতে বৌদ্ধ ধর্মকে পুনরুজ্জীবিত করতে এবং এটিকে এশিয়া জুড়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিব্বতের থোলিং গোম্পার পর তাবো মঠকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ হিসাবে বিবেচনা করা হয় এবং এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ মাটির তৈরি এই প্রাচীন বৌদ্ধ মোনাস্ট্রি অবস্থিত এই তাবোতে, যা সিমলা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত এবং মানালি থেকে যদি কাজা হয়ে আসেন কুনজুম পাস এবং রোটাং পাস হয়ে, তবে তা 250 কিলোমিটার দূরে অবস্থিত। এই তাবো মোনাস্ট্রি এবং তাবো ভিলেজ ঘোরার জন্য আদর্শ সময় হলো এপ্রিল মে মাস। এই সময় এখানে চারিদিকে ফুল হয়ে থাকে এবং টেম্পারেচার থাকে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির আশেপাশে। কূপ করে রাখা আছে কূপ। মোনাস্ট্রির ভিতরে ঘুরে বেড়াবার সময় এরকম কিছু পবিত্র কূপ দেখতে পাবেন। এগুলো খুব ঐতিহ্যশালী। এছাড়াও দেখতে পাবেন এখানকার যে মঠগুলো তৈরি হয়েছে এবং যে প্রাচীর তৈরি হয়েছে তার প্রতিটি মাটি দিয়ে তৈরি এবং বেশ শক্তপোক্ত। এছাড়াও মোনাস্ট্রির চারপাশে ঘিরে রাখা উঁচু উঁচু পর্বতশৃঙ্গ এর যে রূপ তা আপনাকে মুগ্ধ করে তুলবে। এখন আমরা চলেছি তাবো থেকে কাজার দিকে। তাবো থেকে বেরিয়েই একটি বিপদের সম্মুখীন। একটা ব্রিজের কাজ চলছে, অনেকক্ষণ ধরে আমরা রাস্তায় আটকে পড়ে আছি, জানি না কতক্ষণ ধরে কি ক্লিয়ার হবে। অন্যদিকের গাড়ি ততক্ষণ না পাস হবে। একটা পুলের কাজ চলছে এখানে, যে কারণের জন্য রাস্তা ক্লিয়ার নেই বলে যেতে অসুবিধা হচ্ছে। দেখা যাক কি হয়, কতক্ষণে আমরা গিয়ে কাজায় পৌঁছাই। এখনো 2 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা 40 মিনিট রাস্তা আছে। গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, বাস্তবে এটা কতক্ষণ লাগবে বোঝা যাচ্ছে না। তাবো ব্রিজের আগে প্রায় 1 ঘন্টা আটকে থাকার পর অবশেষে আমাদের গাড়ি তাবো ব্রিজ পেরোতে পারল। পরন্ত বিকেলের সোনালি আলোয় সিক্ত হওয়া পর্বত শিখরগুলির রূপের বাহার দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কাজার দিকে। তাবো থেকে কাজার দূরত্ব মাত্র 48 কিলোমিটার, যা সাধারণত সময় লাগে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট। কিন্তু এই রাস্তায় অসুবিধার জন্য আমাদের সময় লেগে গেল আরও অতিরিক্ত 1 ঘন্টা। সেই কোন সকালবেলায় কল্পা থেকে বেরিয়ে নাকো ভিলেজ, গিউ ভিলেজের হিমালয়ান মামি, তাবো মোনাস্ট্রি এসব দেখতে দেখতে সন্ধেবেলায় 8টা নাগাদ আমরা এসে পৌঁছালাম কাজাতে। এখানে তখনও হালকা হালকা সূর্যের আলো ছিল। এইসব জায়গায় এমনিতেই সূর্যাস্ত হয় অনেক দেরিতে, আমাদের কলকাতার থেকে অনেক দেরিতে। ফিরে আসছি পরের পর্বে কাজা থেকে মানালি যাওয়ার পথে সমস্ত ট্যুরিস্ট স্পটের দারুণ দারুণ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে আনন্দ নিয়ে আমাদের ভিডিওগুলোকে দেখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট
এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।